আজকের নাটক বাবুর্চি। রচনা এ এফ করিম। প্রযোজনা সৈয়দ মোয়াজ্জম হোসেন। নাট্যানুষ্ঠান বাবুর্চি। কি হলো? আরে হাত পড়ে গেল নাকি? এই মলমটা কোথায় গেল? এই যে কথা বলছো না কেন? হলো কি? হবে আবার কি? পুড়েছে? এত সব রান্নার ঝামেলা পোয়ানো আমার পক্ষে সম্ভব না। হ্যাঁ, তা তো বুঝলাম, কিন্তু উপায় কি বলো? হোটেলের খানাও তো খেতে চাও না? উপায় তো সহজ। একটা রান্নার লোক। রান্নার লোক? হ্যাঁ, রান্নার লোক মানে একটা বাবুর্চি, ভালো বাবুর্চি। হ্যাঁ, কিন্তু তুমি তো আবার যা তা রান্না খেতে পারো না। যা তা রান্না তুমি বা কবে খেতে পারো? একটা ভালো বাবুর্চি দেখো। হ্যাঁ, ঘরে তো আর কিছুই নেই, কিছু বাজার করে আনো। আচ্ছা, বাজার তো আনবো, কিন্তু রাঁধবে কে? বাবুর্চি না পাওয়া অবধি আমি রাঁধবো, কিন্তু ভালো বাজার করে আনবে। ভালো বাজার? ভালো বাজার আবার কি? ভালো বাজার মানে যাতে খাটনি কম। কাঁকুড় ছাড়া পোলাওয়ের চাল আনবে, ঝাড়া বাছার দরকার হবে না। মাছ আনবে চিংড়ি, কোটার হাঙ্গামা নেই। বানানো খাসির গোশত আনবে, কুটতে হবে না। এমন তরকারি আনবে, কুটাকুটি বাছাবাছির দরকার হবে না। মশলা আনবে গুঁড়ো, যা বাটতে হয় না। আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। হ্যাঁ, এই কথা এতক্ষণে বুঝলাম। তোমার এ বাজারে তেমন কোনো ঝামেলা নেই। আর ওই সঙ্গে বাবুর্চির খোঁজও একটু করে আসবে। বেশ বেশ, তোমার বাজার এনে দিচ্ছি। দাও, এই ব্যাগটা দাও। এই নাও। সারি, দরজা খোলো। এত দেরি? এই মিন্তি, বোঝাটা ভিতরে বাবুর্চিখানে রেখে এসো। এই যে, এই নাও, এই নাও টাকা। বাজার তো আনলে, কিন্তু তোমার বাবুর্চি কই? এই দেখো, বাবুর্চি মানে বাজারে বাবুর্চি। হুজুর, একটা কথা বলতে চাই। হ্যাঁ, তুমিও কথা বলতে চাও? বেশ, বলো কি কথা। হুজুর, আমি আসলে মিন্থি নই, আমি একজন বাবুর্চি। ভালো রান্না জানি, বাগানের কাজও জানি। মিন্থিগিরি করতে বাধ্য হয়েছি। আপনাদের যদি বাবুর্চির দরকার হয়ে থাকে তাহলে আমাকে রাখতে পারেন। হ্যাঁ, কি বললে? তুমি জি। বাবুর্চি? তাহলে তো ভালোই কথা। তাহলে একেই বুঝি তুমি রেখে দিতে চাইছো? হ্যাঁ, তা অবশ্যই রাখা যায়, তবে কথা হচ্ছে একেবারে অজানা অচেনা এর কোনো অ্যান্টিসিডেন্ট, মানে কেমন লোক, কোথায় বাড়ি, আগে কোথায় কাজ করেছে, ওর বাবুর্চিগিরি করার সম্বন্ধে কোনো সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, এইসব ভেরিফাই না করে। বাবা, বাড়ি, অ্যান্টিসিডেন্ট, রান্নার সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, আরও কিছু ফিরিস্তি করো। দুদিন দেখি কাজকর্ম করুক, তখনই সব বোঝা যাবে। আর সব ভেরিফাইও হয়ে যাবে। হুজুর, আমার কাজ দেখেন না আগে। যদি পছন্দ না হয় আমি নিজেই চলে যাব, 1 পয়সাও বেতন লাগবে না। তোমার নাম? জি, আমার নাম খান্দা পীর। খান্দা পীর? বাহ, চমৎকার নাম। এমন খাসা নাম তোমার কে রেখেছিল? বাপ মা। আচ্ছা মিয়া খান্দা পীর, তোমার বাড়ি? হুজুর, বুয়াপাড়া। বাহ, গ্রামের নামটাও তো বেশ মানানসই, ভুয়াপাড়া। তা তোমার বাপের নাম? মান্দা পীর। এ যে দেখছি পীরের গোষ্ঠী। তা শোনো, কত মাইনে চাও? ইনসাফ করে দেবেন। আবারও সেই ইনসাফ? তাহলে হুজুর, মর্জি মাফিক যা দেবেন আমি তাই খুশি হয়ে নেব। তা 20 টাকাই হোক আর 100 টাকাই হোক। ঠিক আছে বাপু, তোমার কাজ যদি ভালো হয় তাহলে বেশিটাই দেওয়া হবে। বাহ, একদম টাইমলি টেবিলে খানা লাগিয়েছে খন্তা পীর। হ্যাঁ, এসো এসো, শুরু করে দিই। তা যাই বলো বাপু, তোমার এই বাবুর্চিটা একদম জুয়েল। যা রান্না করে না, একদম চমৎকার। হ্যাঁ, ভালো কথা, মিরির স্টাডি ট্যুর তো শেষ হয়ে গেল।
শিগগিরই আসছে। মিরি মানে তোমার ওই বোন আজমরি বেগমের কথা বলছো? হ্যাঁ গো হ্যাঁ, তোমার অতি আদরের শ্যালিকা। হ্যাঁ, খুবই খুশির কথা, খুবই খুশির কথা। কিন্তু তোমার মিরি বেগম খাওয়া দাওয়া বেলায় যা খুঁতখুঁতে, একে তো উল্কার মতো মেজাজ, তার উপর খাওয়ার ব্যাপারে যে পানের থেকে চুন খসলেই না একে। গো না, এবার আর অত ভয় নেই। এবার যে বাবুর্চি তোমার খুন্তাপি, ডিনার টেবিলে ও একেবারে নিখুঁত খানা সাপ্লাই করবে। মিরিকে আমি চিঠিতে লিখেও দিয়েছি। এবার যে বাবুর্চি পেয়েছি সে একদম মোগলাই বাবুর্চির দাদা। তা কবে আসছে ও? শিগগিরই আসছে, সঠিক তারিখ এখনো জানায়নি, পরে লিখবে জানিয়েছে। তা তোমার আজকে শোর কি হলো? ও হ্যাঁ হ্যাঁ, ভালো কথা মনে করেছো। চলো, আর বেশি দেরি নেই। কিন্তু বাসায় থাকবে কে? কেন, তোমার ওই খুন্তাপি? নতুন লোক, তার উপর বিশ্বাস করে কি যাওয়া যায়? আলমারিতে রয়েছে তোমার অর্নামেন্টসগুলো, বুঝলে না? আরে না না, অত সন্দেহ করে কোনো লাভ নেই। তোমারও খুন্তাপির অত্যন্ত ভালো মানুষ। তবু বেশ, তবে তাই হোক, খন্তাপির তার ঘরেই থাক। আর তোমার ঘরে তালা দিয়ে বেরোবে, বাইরেও তালা দেবো। যত রাতেই আসি ডাকাডাকি করতে হবে না, নিজেরাই তালা খুলে ঢুকতে পারবো। বেশ তাই করো, তবে অত সাবধান তো আর কোনো দরকারই ছিল না। খুন্তাপির খুবই বিশ্বস্ত। তা হোক, তবু বুঝলে না, সাবধানের মার নেই। আচ্ছা, তুমি তৈরি হয়ে নাও, আমি কাপড় পরছি। আরে ইয়ে, শুনছো শাড়ি, আমার মানি ব্যাগটা গেল কোথায়? কি বললে? মানি ব্যাগ। মানি ব্যাগ? হ্যাঁ হ্যাঁ, কোথায় রেখেছিলে? যে রেখেছিলাম তো কোটের বুক পকেটে। ভালো করে মনে করে দেখো। আচ্ছা, অফিসে তো রেখে আসোনি? অফিসে না, তা তো মনে হয় না। অবশ্যই একবার যখন কোট খুলে ব্র্যাকেটে রেখেছিলাম, তখন ডেস্কের ড্রয়ারে তালা বন্ধ করে রেখেছিলাম বটে, কিন্তু হ্যাঁ হ্যাঁ, আসার সময় তো বের করে নিয়েছিলাম। তোমার যে ভুলো মন, ওই অফিসের ড্রয়ারেই তাহলে আছে। হয়তো। আরে, কি হলো আবার? আমার ইয়ারিং জোড়া কোথায় রাখলাম? ইয়ারিং কোথায় রেখেছিলে? মনে তো হচ্ছে ড্রয়ারে রেখেছিলাম। মনে হচ্ছে? আর কি মনে হচ্ছে তোমার, সেইটা বলো। আর কি মনে হচ্ছে? হ্যাঁ বলো। আর কিছু মনে হচ্ছে না? হ্যাঁ না, আমি পাচ্ছি না আমার ইয়ারিং, আর তুমি তামাশা করছো, তাই না? যাও, আমি যাব না। আরে শোনো শোনো শোনো, রাগ করছো কেন? কোথাও না কোথাও রেখেছো, পরে খুঁজে দেখা যাবে। এখন চলো, আর বেশি সময় নেই। কিন্তু তোমার মানি ব্যাগ? সে কাল অফিসে গিয়ে খুঁজে দেখা যাবে। আচ্ছা ইয়ে, শাড়ি, তুমি কটা টাকা সঙ্গে নাও, তাহলেই চলবে। আচ্ছা। খুন্তাপির, এই খুন্তাপির। জি হুজুর। এই আমরা একটু বাইরে যাচ্ছি, ফিরতে রাত হবে, তুই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়িস। জি আচ্ছা হুজুর। এই যা, কাজ সেরেছে, কি হলো? সব মাটি করেছে। কে কি মাটি করলো? আরে কে কি নয়, আমি সব মাটি করলাম। হলো কি তাই বলো না। হ্যাঁ দেখো। রাস্তার মাঝখানে এসে আবার কি যে আজে বাজে সব খেয়াল। আরে না না, আজে বাজে নয়, আসল কাজই পণ্ড। টিকিট দুটো ওই মানি ব্যাগে ছিল। হ্যাঁ, টিকিটও ছিল ওই মানি ব্যাগে? তুমি আজকে শোটাই মাটি করলে। না, সত্যিই সব মাটি করলাম। এখন কি করি, বাসায় ফিরতে হয়। এই চা, গাড়িটাও স্টার্ট নিচ্ছে না। এক কাজ করো, চলো হেঁটেই ফিরি। ড্রাইভার, এই নাও ভাড়া। জি সাহেব। বাইরে থেকে গেটে দেখছি তালা দেওয়া। আফসার ভাই ও ভাবি তাহলে কোথাও গেছেন বোধহয়। ভিতরে তো লাইট জ্বলছে, নড়াচড়ার আওয়াজও তো পাওয়া যাচ্ছে। ও বিড়াল টিড়াল হবে হয়তো। আরে, দূরে একজন ভদ্রলোক ও ভদ্রমহিলা আসছেন মনে হচ্ছে। আফসার ভাই ও ভাবি নয় তো? এই যে ভাবি, ভাবি। আরে, গোলাম ভাই যে, আশ্চর্য, এত রাত্রে। গোলাম, কতকাল পরে দেখা।
দেখো শাড়ি, ওই মানি ব্যাগ হারানো আর সেই সঙ্গে টিকিট বিভ্রাট হয়ে বেশ ভালোই হলো, নইলে আজ দেখাই হতো না। তা গোলাম, তুমি দেশে ফিরলে কবে? এই তো পেলাম, তোমাদের সঙ্গে দেখা করতে এলাম। তোমাদের বাসা খুঁজে পাই কি না পাই চিন্তা ছিল। যাকগে, দেখা হয়ে ভালোই হলো। কিন্তু বাইরে তালা, ঘরে লাইট জ্বলছে, ভেতরে একটু আওয়াজও পেলাম। লাইট জ্বালানো? আমি তো লাইট অফ করে এসেছিলাম। তাই তো, লাইট জ্বললো কেমন করে, তা আবার আমাদের ঘরে? খন্তাপির তো তার ঘরে, সে ঘরের আলো তো বাইরে থেকে দেখা যাবে না। খন্তাপির আবার কে? ও আমাদের বাবুর্চি, ওকেই তো ভেতরে রেখে তালা বন্ধ করে এসেছিলাম। ও, কিন্তু আমাদের ঘরে তো তালা দেয়া ছিল, তালা খুলে ভেতরে না ঢুকলে তো ঘরের লাইট জ্বালানো যাবে না। লাইট জ্বলবে কেন? আরে ওই তো, আমার ঘরেই তো লাইট জ্বলছে। আমি নিজ হাতে লাইট অফ করে এসেছি। খন্তাপির কি ঘরে ঢুকলো? তা কেমন করে হবে? তার ঘরে ঢোকার দরকারই বা কি এমন? হুম, দরকারটা কি তা এখনই বোঝা যাবে। তবে ভিতরে কোনো কিছু ভাঙার আওয়াজ পাওয়া যাচ্ছে। ব্যাপার কিন্তু খুবই জটিল মনে হচ্ছে। তোমাদেরও খন্তাপির কি বিশ্বাসী, নির্ভরযোগ্য? একদম নিরীহ গোবেচারি ভালো মানুষ। বাবুর্চির কাজে চমৎকার নির্ভরযোগ্য, আর মালির কাজেও তাকে বিশ্বাস করা যায়। না না, আমি ঠিক তা বলছি না। হ্যাঁ, বুঝেছি বুঝেছি, তুমি বলতে চাইছো অজানা অচেনা। দেখো, ব্যাপারটা হলো আজ এসেছে ও মাত্র 5-7 দিন। ওর সম্বন্ধে ভালো মন্দ কিছু বোঝার সময়ই তো এখন আসেনি, কি বলো? না না, দেখো, এতদিন সময় না এসে থাকলেও এইবার এসেছে ভাবি, এইবার কিন্তু সময় এসেছে। আলমারি ভাঙার আওয়াজ যে! আমার সব দামি গহনা যে ওই আলমারিতে রয়েছে ভাই। কি করব আমি? তাই তো, এই যে একেবারে সর্বনেশে কথা। আস্তে। হ্যাঁ আফসার ভাই, হ্যাঁ, তুমি নিঃশব্দে তালাটা খোলো, আমি ভিতরে যে দেখছি। আমার গহনা নিয়ে উধাও হবে? ওসব গহনা আমার বিয়ের গহনা, ওর মধ্যে আমার ছোটবেলার গহনা যে আছে। আহা ভাবি, এখন আল্লাহর রাস্তায় একটু চুপ থাকুন তো, আমি ভেতরে যাচ্ছি। সর্বনাশ! তুমি একা কেমন করে যাবে? হ্যাঁ? ভাবি, ভেবো না, এই দেখো রিভলভার। আমার জন্য কোনো চিন্তা করো না, ওরকম 2-4টা বদমাইশের মোকাবেলা করার সামর্থ্য আমার ঢের আছে। হ্যান্ডস আপ! ফাইল ফাইল ছড়ি বলছি, নইলে তোকে। আফসার ভাই, এবারে তোমরা ভিতরে আসো। উমা, এই খন্তাপীরের এমন ভয়ঙ্কর কাজ! আমি তো ওকে খুব ভালো মানুষ বলেই জানতাম। all that glitters is not gold. তুমি তো রান্না দেখেই ভুলে গিয়েছিলে। মিরির কাছে ওর রান্নার তারিফ করে চিঠিও লিখেছিলে। এখন তুমিও কি সেদিন ওর পুডিং আর রেজালা খেয়ে খুব প্রশংসা করনি? এখন সব দোষ আমার ঘাড়ে চাপাচ্ছ, তাই না? আহা ভাবি, এখন সব আলোচনা বাদ দিন তো। তার চাইতে আল্লাহর কাছে শুকর করুন যে এরকম একটা বিপদ থেকে রক্ষা পেলেন। ভালো মতো চেক না করে, থানার সঙ্গে যোগাযোগ না করে কোনো দিন কোনো লোক, তা সে বাবুর্চি হোক আর মালি হোক বা যে যাই হোক, বাড়িতে স্থান দেবেন না। আচ্ছা, এইবার আপনারা একটু বিশ্রাম নিন, আমি আপনাদের খন্তাপীরকে পুলিশের হাতে দিয়ে আসছি। উফ, কাল বড্ড বাঁচা বেঁচে গেছি। কি যে হতো! কি আবার হতো? নয় তোমার গহনাগুলো যেত, ও তো আর সবসময় পরার দরকার হয় না। বলছো কি তুমি নির্বোধের মতো? আজকাল ওইসব গহনার দাম কত তা তুমি জানো? দাম যাই হোক, সবই তো তোমার অক্ষত অবস্থায় পেলে ওই গোলামের দৌলতে। 2-1খানা না হয় গোলামকে দিয়ে দিও, বুঝলে? কি পাগলের মতো! গহনা দিয়ে গোলাম ভাই কি করবে? কেন, গোলামের বউ পড়বে? গোলামের বউ? গোলাম বিয়ে করলো কবে? আরে করেনি, কিন্তু করতে কতক্ষণ? আমি জানি এবার ও বউ নিয়েই যাবে। তাই নাকি? হুম। আমি তো জানি না। পাত্রী ঠিক হয়েছে গোলাম ভাই? কবে বিয়ে? পাত্রী ঠিক তো আপনারাই করবেন ভাবি, তবে আমার 1 মাসের মধ্যেই চলে যেতে হবে। 1 মাসের মধ্যে? এত শিগগির? এলে তো বহুকাল পরে। হ্যাঁ, প্রায় 10 বছর পরে। কিন্তু আমার ছুটি তো বেশি দিন নেই। কাজ যখন বিদেশে এবং কাজে যখন যেতেই হবে, তখন এখানকার কাজ যত শিগগির সম্ভব শেষ করে যাওয়াই ভালো। ভাবি, আপনি পছন্দসই একটা মেয়ে দেখুন, আপনার মতো সুন্দরী হওয়া চাই কিন্তু। হ্যাঁ, মেয়ে তো হাতেই ছিল। মেয়ে মানে তুমি কার কথা বলছো শাড়ি? আমাদের মিরির কথা।
হ্যাঁ 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 হ্যাঁ, মেয়ে খুবই ভালো, তোমার চেয়েও সুন্দরী, তোমারই তো বোন, কিন্তু যা আগুনে মেজাজ। মেজাজ কি আমারই খুব মিষ্টি নাকি? না না, হ্যাঁ, মানাতে পারলে আগুনও পানি হয়ে যায়। ও, আপনার বোন? তাহলে তো আমার কোনো আপত্তিও নেই, কিন্তু মেজাজের কথা যা শুনলাম, আপনার চাইতেও নাকি কড়া মেজাজ। আরে না না না, আমার মতো এত কড়া মেজাজের নয়। টেলিগ্রাম? আচ্ছা, আমি দেখছি। দেখি দেখি, কিসের সংবাদ? যাক, মেঘ না চাইতেই জল। গোলাম ভাই, তোমার বরাত খুব ভালো। আজমিরি বেগম আজই আসছে। সচক্ষে দেখে চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করে নিও। হ্যালো, কে বলছেন? আমাদের মাস্টার সাহেব? হ্যাঁ, হাসপাতালে মুমূর্ষ অবস্থায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা এক্ষুনি আসছি। এই, এক্ষুনি চলো। আমাদের মাস্টার সাহেব একটা অ্যাক্সিডেন্ট করেছেন, হ্যাঁ হ্যাঁ, এখন হাসপাতালে মুমূর্ষ অবস্থায় আছেন। গিয়ে দেখা যায় কি না যায় আল্লাহই জানে। তা তো বটেই, তা তো বটেই। চলো চলো, আর দেরি করা উচিত নয়। ভাবি, তোমাদের দেরি হবে না তো? না না ভাই, তুমি চাটুকু তৈরি করে খেয়ে নিও, এই কেটলি চুলোতেই আছে। আমরা এক্ষুনি আসছি, কিছু মনে করো না ভাই, কেমন? না না না, মনে করব কেন, ওসব আমার অভ্যেস আছে। থ্যাংক ইউ। আমরা যাবো আর আসবো। আচ্ছা, যাক, চাটুকু অন্তত তৈরি করে খাওয়া যাক, নাস্তা পরে হবে। আবার কে এলো? দেখছি ভাবিরেই কি ফিরে এলেন। সবুর সবুর, ভাবি আসছি। কোনো সারা শব্দ নেই। কোথায় ছিলে? জি, রান্নাঘরেই ছিলাম। রান্নাঘরে ছিলাম। কানে তালা দিয়েছিলে না ঘুমিয়েছিলে? এতক্ষণ লাগে দরজা খুলতে? তা এরা সব কোথায়? কারা? কারা মানে তোমার মানে এ বাসার মালিকরা। ও, এরা তো সব ওদের এক মাস্টারের অ্যাক্সিডেন্টের খবর পেয়ে হাসপাতালে গেছেন। কখন ফিরবেন? বলে গেছেন বেশি দেরি হবে না। আমার টেলিগ্রাম কি এরা পাননি? কেউ তো স্টেশনে যায়নি আমাকে রিসিভ করতে। সারা রাত না খেয়ে রাত জেগে এসেছি। কি সব বিবেচনা! জি, এইমাত্র আপনার টেলিগ্রাম এসছে, সঙ্গে সঙ্গে ওদের মাস্টার সাহেবের অ্যাক্সিডেন্টের খবর, তাই বোধহয় স্টেশনে যেতে পারেননি। তোমার নাম? গোলাম আজম। কি? আচ্ছা ঠিক আছে। খিদে আর ট্রেনের ঝাঁকিতে সারা রাত আমার ঘুম হয়নি। আমি এখন গোসল করব। তুমি বাথরুমে এক বালতি গরম পানি দাও, জলদি। আচ্ছা। আচ্ছা নয়, এক্ষুনি চাই। যাও, জলদি দাও। আমার খিদে পেয়েছে, ঘুম আসছে। জলদি করো, কুইক। করছি তো, আমার তো দুটোই শাট হাত। আপ! মুখে মুখে আবার তর্ক। দুটো হাত? সবারই তো দুটো হাত। ইডিয়েট কোথাকার। যাতা বলবেন না। কি মুখে মুখে কথা? বেয়াদব! সারিয়া পা পাওনি যে বেয়াদবি করে পার পেয়ে যাবে। তর্ক করতে পারো, কাজ করতে পারো না। আবার মেয়েদের মতো লম্বা লম্বা চুল রাখা হয়েছে, বখাটে কোথাকার। গরম পানি করেছ? জলদি দাও। মেক হ্যাস্ট। দিয়েছি। ওকে। এই এই শোনো, এদের ক্রিম পাউডার সব কোথায়? ড্রেসিং টেবিলেই পাবেন। এই, নাস্তা নিয়ে এসো, কুইক। এই যে নাস্তা, এখনকার মতো এই নিন। এই তোমার মোগলাই পারাটা? তা যাই বলুন। বেকুব কোথাকার, তা যাই বলুন। এটা কি চপ? ওই রকমই হবে হয়তো। ওই রকমই। আর এটা? একটা মুরগি। স্লাইস পাউরুটি, ঘিয়ে ভাজা গোশত, আর সিদ্ধ মুরগি, নুন মরিচ ছেটানো। এ তোমার পারাটা, চপ আর রেজালা? ব্রেকফাস্ট নিয়ে তামাশা, ইডিয়েট! দেখুন, গাল দেবেন না কিন্তু। গাল দেব না? কোথাকার বাবুর্চি তুমি? লন্ডনের বাবুর্চি? কোথায় এমন বাবুর্চিগিরি শিখেছ? কয় পুরুষের বাবুর্চি তুমি? আমার 7 পুরুষে কেউ বাবুর্চিগিরি করেনি। বাবুর্চিগিরি আমার পেশা নয়। তাহলে মিছিমিছি বাবুর্চির ভরং নিয়ে ভণ্ডামি করতে এসেছো কেন? অবস্থার কারণে, দায় পড়ে। দায়ে পড়ে? আসুক আগে আপু, তোমাকে আজই বিদায় করব। ফাঁকিবাজ,
ভণ্ড কোথাকার। আর এসব খাবার জিনিস যে নষ্ট করেছ, সবগুলোর দাম তোমার মাইনে থেকে কাটবো, বুঝেছ? এক্ষুনি নিয়ে যাও, এসব নিয়ে যাও, নইলে সব আমি ফেলে দেবো। ফেলবেন কেন? এত কষ্ট করে তৈরি করলাম, না খান তো নিয়ে যাচ্ছি। চুপ করো, অখাদ্য তো কিছু নয়। চুপ করো, ওয়ার্থলেস। জি? এই শোনো, আমি ঘুমোতে গেলাম, খবরদার আমাকে জাগাবে না, একটুও যেন শব্দ না হয়, বুঝেছ? ও ভাবি, এত দেরি, এদিকে যে ঝড় বয়ে গেল। ঝড়? এই সাত সকালে কোথায় ঝড়? যেখানে মিস আজমির বেগম সেখানেই কালবৈশাখীর তাণ্ডব লীলা। আজমিরি এসেছে? কখন? এই আপনারা যাওয়ার পরপরই। এসে কোথায় গিয়েছে? আপনার ঘরে ঘুমিয়ে আছেন দরজা বন্ধ করে, বলেছেন টু শব্দটি যেন না হয়। ও ওই রকমই। এলেন তো আগুন মুখে নিয়ে, দরজা খুলতে একটু দেরি হয়েছিল। আর কি ধমক আর দুনিয়ার গালাগালি। আরে গালাগালি তোর মুখের মধু। হ্যাঁ তাই আর কি। গরম গরম এসে গরম পানির ফরমাস, গোসল করবেন, এক্ষুনি দাও, জলদি দাও, কুইক। বাব্বা, একেবারে ধুম নাচিয়ে তুললেন, আমি যেন খাস গোলাম। গোলাম? আরে গোলাম না হয় গোলাম আজম তো বটে। হ্যাঁ, তিনি তো আমাকে আপনাদের বাবুর্চিই ঠাউরেছিলেন। শুনলে সারি, আমাকে বাবুর্চি ঠাউরেছিল। ও, এইবার আমি বুঝতে পেরেছি কেন আজমিরি এত ভুল করছিল। আমি ওকে বাবুর্চির কথা লিখেছিলাম, ওই খোন্তাপীরের কথা। কিন্তু গোলাম ভাই, তুমি যে বাবুর্চি নও সে কথা সোজা বলে ফেললেই তো পারতে। উনি বললেন সারা রাত না খেয়ে না ঘুমিয়ে কষ্ট করে এসছেন, ওর তখন খাওয়ার বিশ্রামের দরকার। ভাবলাম মোটামুটি ভাজা সিদ্ধ তো আমি জানি, যা পারি তাই করে দেই, খেয়ে দিয়ে একটু আরাম করুন, তারপর আপনারা তো আসছেনই। আমার খুব খুশি লাগছে, বুঝলে সারি। থামো তো দেখি, হতচ্ছাড়ির কাণ্ড কারখানা দেখে দুঃখে আমার কাঁদতে ইচ্ছে করছে। কি ভুলই তুই করলি হতভাগী। চড়া মেজাজ বলি কি মানুষের সঙ্গে এমন জানোয়ারের মতো ব্যবহার করতে হয়? গোলাম ভাই, আমি এজন্য যার পর নাই দুঃখিত, লজ্জিত। আমি তোমার কাছে ওর হয়ে মাপ চাচ্ছি গোলাম ভাই। ভাবি, কি করছো? সবের কোনো দরকার নেই, আমি কিছুই মনে করিনি। আসলে বুঝলে, গোলাম তোমার ভগ্নির সুন্দর মুখখানি দেখে সব জ্ঞান বুদ্ধি তালগোল ফাঁকিয়ে ফেলেছিল, তাই না? তুমি তো শুধু ঠাট্টা করতেই জানো, সমস্যার কোনো সমাধান তো আর জানো না। হাত দেবার আগেই কেসটা যেরকম কমপ্লিকেটেড হয়ে দাঁড়িয়েছে, তাতে ওর কাছে কথাটা পারবো কেমন করে? তাহলে গোলামকেই কথা পারতে বলো। গোলাম ভাই কি আমার চেয়ে ভালোভাবে কথা পারতে পারবে? শুরুতেই তো গোলাম ভাই ফেল করে বসে আছে। আচম্বিতে ঝড়ের মতো একটার পর একটা ঘটে গেল, তো তাই বোধহয় গোলাম খেই হারিয়ে ফেলেছিল। তাহলে গোলাম ভাই তুমি একবার... ওরে বাবা, আমি না ভাবি, মাপ চাই। চমৎকার পূর্ব রাগের লক্ষণ। হ্যাঁ সারি, তুমি এগুতে পারো, কেস মোটেই জটিল নয়। হ্যালো, থানা থেকে বলছেন? ও হ্যাঁ, আমাদের আসা দরকার, আমাদের দুজনকেই চাই। ও আচ্ছা বেশ, এক্ষুনি আসছি। হ্যাঁ গোলাম, থানা থেকে তলব করেছে আমাদের দুজনকেই ওই খোন্তাপীরের কেসে যেতে হবে। চলো একটু ঘুরেই আসি। চলুন। এই যে আপু, এসেছো? এতক্ষণ কোথায় ছিলে? আরে মিরি, কখন এসেছিস? ভালো আছিস তো? হ্যাঁ ভালোই আছি, কিন্তু আমি টেলিগ্রাম করেছি, কেউ স্টেশনে যাওনি কেন? এমনকি আমার খাওয়ার কোনো ব্যবস্থা না করেই বাইরে গেছো, রেখে গেছো একটা অকর্মণ্য আনাড়ি অসভ্য বাবুর্চি, যার সম্বন্ধে মিছিমিছি অত বাড়িয়ে চিঠি দিয়েছিলে। একদম বাজে। মিরি, তুই ভুল বলছিস, ও লোকটা... মোটেই না, আমি ঠিক বলছি। ও লোকটা একদম অপদার্থ, কাজের একেবারে অযোগ্য। ওকে যে তুমি কোন বিবেচনায় বাবুর্চির কাজের জন্য রেখেছো বুঝি না। মিরি, ও তো বাবুর্চি নয়। এক্স্যাক্টলি সো, আমিও ঠিক সেই কথাই বলছি। ও লোকটা বাবুর্চির একদম কাজ জানে না, একদম অপদার্থ, এক নম্বরের ভণ্ড। ফের ওই এক কথা, এক নম্বরের ভণ্ড। ভণ্ড নয় তো কি, ভণ্ডামি করেই তো রান্নার কাজ করতে এসেছিল। কিন্তু বাবা, আমাকে ঠকাতে পারেনি। ভণ্ডামি নয় বোন, অন্তরের অনুভূতি, মানবিকতা বোধ,
কারোর কোনো কষ্ট বা অসুবিধা দূর করবার একটা সহজাত প্রবৃত্তি, অত্যন্ত উচ্চ স্তরের ভদ্রতা জ্ঞান। বাব্বা, এ যে খুব লম্বা লম্বা ভালো ভালো কথা, আমি তো এর কোনো মানেই বুঝতে পারছি না। বুঝবি কেমন করে? তুই তো এসেছিস আগুন মুখে করে, খিদের জ্বালা পেটে নিয়ে। হ্যাঁ, ট্রেনে আমার একদম কিচ্ছু খাওয়া হয়নি, ঘুমও হয়নি, কিন্তু তাতে হয়েছে কি? হয়েছে এই যে তোর এই অশান্ত মেজাজের কারণে আমাদের একজন সম্মানিত মেহমানকে তুই বাবুর্চি বানিয়ে ফেললি। সুস্থ মাথায় কি মানুষ এসব ভুল করে? আমার মাথা অসুস্থ? না হলেও বড় বেশি বাকি আর নেই। কিন্তু সম্মানিত মেহমান তুমি বানাচ্ছ কাকে? ওই বেকুব উজবক বাবুর্চিটাকে? ফের ওই কথা, বাবুর্চি? বেকুব ও নয়, বেকুব তুই। বেশ মানলাম আমি বেকুব, কিন্তু তোমার এই অতি বুদ্ধিমান সম্মানিত মেহমান পর্যায়ের লোকটা কে? ও তোর দুলা ভাইয়ের আপন মামাতো ভাই। হ্যাঁ, দুলা ভাইয়ের মামাতো ভাই? বলছো কি? তাহলে বাবুর্চিগিরি করতে এলো কেন? তোমরাই বা কোন আক্কেলে তোমার মামাতো দেওরকে বাবুর্চির কাজে বহাল করলে? ও, অশিক্ষিত বুঝি? ওরে পাগলি, ওকে বাবুর্চির কাজেও বহাল করিনি, ও অশিক্ষিত না। ও, আপাতত বুঝি ঠেকার কাজ চালাচ্ছে? ওরে ঠেকার কাজ চালানো নয়, ও এসেছে দুদিনের জন্য বেড়াতে। বেড়াতে এসেছে? অশিক্ষিতও নয়। তাহলে একটু চেষ্টা চরিত্র করে ওকে কোনো একটা কাজে লাগিয়ে দিতে পারো। দুলাভাইয়ের অফিসেই তো একটা চাকরি নিয়ে দিতে পারো। রান্নার কাজে থাকলে ওর ভবিষ্যৎটাই নষ্ট হবে। ওর ভবিষ্যতের কথা তোকে আর চিন্তা করতে হবে না, তুই নিজের ভবিষ্যতের কথা চিন্তা কর। আহা, আচ্ছা, মিছিমিছি রাগ করছো কেন? আমি তো বেচারার ভালোর জন্যই বলছিলাম, যদিও লোকটা একদম উজবক। তা ও যদি অমন গুরুত্বপূর্ণ ব্যক্তিই হবে, তাহলে বাবুর্চিগিরি নিয়ে পড়ে আছে কেন? একটা ভালো কিছু করুক। সে ওসব করেছে শুধু তোর কষ্ট লাঘব করবার জন্যে। তুই বলিসনি যে তুই অত্যন্ত ক্ষুধার্ত এবং ক্লান্ত অবস্থায় আছিস? বলেছি তো, তাতে কি? তাতে কি? নইলে ওই ক্লান্ত অবস্থায় তোকেই তো এই সমস্ত করতে হতো। দেখছি বড় মহানুভব তোমার এ সম্মানিত অতিথি, কিন্তু নিজের সত্যিকার পরিচয়টা গোপন রাখলো কেন? ওর উদ্দেশ্য ছিল আগে তুই গোসল করে খেয়ে দিয়ে সুস্থ হয়ে নিবি, তারপরে তখন ওর পরিচয় ধীরে ধীরে প্রকাশ করবে। চমৎকার! তোমার মেহমান তাহলে প্রকৃতই একজন সম্মানিত, গুরুত্বপূর্ণ ও উচ্চ ভদ্রতা জ্ঞান সম্পন্ন উন্নত চরিত্রের ব্যক্তি। অন্তত পক্ষে তোমার কাছে তো বটেই। কিন্তু লোকটা যদি এতই সম্মানিত ও ভদ্র হয়ে থাকে, তাহলে আমি যখন প্রসাধন করছিলাম তখন লুকিয়ে লুকিয়ে আমাকে দেখছিল কেন? বদমাশ কোথাকার! ও অবিবাহিত, ওর একজন পাত্রীর দরকার। তোর কথা আমি বলেছিলাম, তাই তোকে দেখছিল। কি? ওর পাত্রী হিসেবে আমাকে? তোমার কি মাথা টাথা খারাপ? মান সম্মান জ্ঞান একেবারে নষ্ট হয়ে গেছে ওর মতো একজন লোককে। ভাবি, ও ভাবি, অত্যন্ত সুখবর। এবার মিষ্টি খাও ভাবি। কি সুখবর গোলাম ভাই? ওই যে, এই নাও তোমার আংটি আর এই ভাইয়ের মানি ব্যাগ। হ্যাঁ, তাই নাকি? কোথায় পেলে? কোথায় আবার? ওই তোমাদের খন্তাপির বাবুর্চিটিকে সার্চ করে পুলিশ বের করেছে। চমৎকার গোলাম ভাই, আমি খুব খুশি হয়েছি। এই সবই তোমার কৃতিত্ব। এই আংটিটার জন্যে আমার এত দুশ্চিন্তা ছিল না। ওটা আমার বিয়ের বাগদানের আংটি ছিল। আপু, খন্তাপীর সে আবার কে? মিস আজমিরি, খন্তাপির এদের বাবুর্চি। ও, আপু, তোমাদের বাবুর্চি খন্তাপীর, তার কাছ থেকে পাওয়া গেল আংটি, মানি ব্যাগ। আমি ঠিক বুঝতে পারছি না। বলছি একটা অজানা অচেনা লোককে বাবুর্চি হিসেবে রেখেছিলাম আমরা কয়েকদিন আগে। ও যে আসলে একজন বদমাশ দাগি চোর তা আমরা বুঝতেও পারিনি। অবশ্য বাবুর্চি হিসেবেও খুবই যোগ্য ছিল। এক রাতে আমাদের অনুপস্থিতির সুযোগে ও আমার আলমারি ভাঙার চেষ্টা করছিল। সেই সময় গোলাম ভাই একা ওকে কাবু করে থানায় নিয়ে সোপর্দ করে। ও, তাহলে তো দেখা যাচ্ছে এ ব্যাপারে তোমাদের সম্মানিত মেহমানেরই সবটুকু কৃতিত্ব, বিশেষত এমন একজন দুর্ধর্ষ দাগী আসামিকে গ্রেপ্তার করা। এসো এসো, তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি। মিরি, ডক্টর গোলাম আজম আমার মামাতো দেওর, আর গোলাম ভাই এই আমার বোন আজমিরি বেগম। আসসালামু আলাইকুম। মিস আজমিরি বেগমের সঙ্গে পরিচিত হয়ে ধন্য হলাম। গোলাম ভাই, আজমিরি বর্তমানে ইউনিভার্সিটির লেকচারার। গতবার এমএসসিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিল। ফার্স্ট ক্লাস ফার্স্ট? ভালো। আমারও এমএসসিতে ফার্স্ট ক্লাস একটা ছিল, অবশ্য অনেক পুরনো, প্রায় 10-12 বছর আগের। এমএসসি ফার্স্ট ক্লাস ফার্স্ট? জি। কিসে?
ফিজিক্সে। আর গোলাম ভাই হচ্ছে কেমব্রিজের পিএইচডি এবং হ্যামবুর্গের ডিএসসি, বর্তমানে সুইজারল্যান্ডে চাকরি করছে। হ্যাঁ, তা এখানে এখানে এসেছে 1 মাসের ছুটিতে, প্রায় 10 বছর পর। হ্যালো, হ্যাঁ গোলাম বলছি। ও আচ্ছা, ভাবি আমাকে এখনই আবার একটু থানায় যেতে হবে। আবার থানায় কেন? ওই তোমাদের খন্তাপির বোধহয়। আচ্ছা চলি। এখন বল দেখি মিরি, তুই যাবি কোথায়? সুইজারল্যান্ডে? অবশ্য সুযোগ পেলে যেতে দোষ কি? তুমি যাবে? না, আমি যাব কেমন করে? আমাদের তো এখানে নতুন চাকরি। তাহলে আর কেমন করে যাই? গোলাম ভাইয়ের সঙ্গে যাবি? এখন তো বুঝতে পেরেছিস, গোলাম বাবুর্চিও নয়, অশিক্ষিতও নয়। তাহলেও ও তোমার মামাতো দেওর। আমার এমন কোনো ঘনিষ্ঠ আত্মীয় নয় যে আমি তার সঙ্গে বিদেশে বেড়াতে যেতে পারি। ঘনিষ্ঠ সম্পর্ক হতেই বা বাধা কি? তুমি কি বলতে চাইছো? বলছি তুই ওর সঙ্গে স্বচ্ছন্দে যেতে পারিস। অবশ্য সম্বন্ধ স্থাপন করেই যাবি। ও বিয়ে করে বউ নিয়েই তো যাবে। কি কথা বলছিস না যে? তাহলে আমি ব্যবস্থা করি। দেখো আপু, মানসিক দিক দিয়ে আমি এখনো তৈরি নই। আমাকে ভাববার সময় দাও। না, তোকে আমি আর ভাবতে দেব না। এই যে ভাবি, আমাকে আবার এক ঝঞ্ঝাটে পড়তে হলো। আমি একটু বেরুলাম। আবার কিসের ঝঞ্ঝাট? মানে আমি আসার সময় কিছু সোনার গহনা তৈরি করে এনেছিলাম, বিয়ের সময় লাগবে তো। সেসব গহনা শুদ্ধ কাস্টমস আমার সুটকেস আটক করেছে। সেজন্যই আমাকে আবার এয়ারপোর্ট কাস্টমস অফিসে যেতে হবে। কিসের গহনা? এই নেকলেস, চুড়ি, ব্রেসলেট, ইয়ারিং ইত্যাদি। তুমি একা গিয়ে কেমন করে ওসব ছাড়াবে? তাই ভাবছি অত ঝঞ্ঝাট না করে আমি সোজা ওসবের মালিকানা অস্বীকার করব। আচ্ছা আসি। দাঁড়ান। আমাকে বলছেন মিস আজমিরি? হ্যাঁ, একটু দাঁড়ান। চলুন, আমিও যাব। তুই গিয়ে কি করবি? দেখা যাক কি করা যায়। চলুন মিস্টার আজম। জি আচ্ছা চলুন। দেখুন মিস আজমিরি, এসব ঝামেলার মধ্যে আপনাকে নিয়ে যেতে আমার লজ্জা করছে। চুরি তো করেননি। আপনার যদি লজ্জার কিছু না থাকে তো আমার কারণেও আপনার লজ্জার কিছু নেই। এই যে এসে পড়েছি, নামুন। গোলাম আজম হিয়ার। এই যে মিস্টার, আপনি এসেছেন। কাল থেকে আপনার অপেক্ষা করছি। এই যে এই সুটকেসে তো আপনার না? আচ্ছা, এর ভেতরে এই যে সোনার গয়নাগুলো, আপনার ডিক্লারেশন ফর্মে দেখা যাচ্ছে আপনি ব্যাচেলার মানুষ, অথচ ওগুলো আমার। আপনার? আপনি কি? আমিও স্ত্রী। স্ত্রী? মানে ওর মানে মিস্টার গোলামের স্ত্রী? জি হ্যাঁ। আপনার নাম? সৈয়দা আজমিরি বেগম রহমতুল্লাহ। রহমতুল্লাহ। রহমতুল্লাহ রহমতুল্লাহ। আচ্ছা, কিছু মনে করবেন না, আপনাকে একটু চেনা চেনা মনে হচ্ছে। আচ্ছা, মানে আপনি কি এসপি সৈয়দ রহমতুল্লাহ সাহেব? জি জি, আমি ওনার ছোট মেয়ে। কিন্তু আমাকে চিনলেন কেমন করে? আরে তোমার গত জন্মদিনের দাওয়াতেই তো তোমাকে দেখলাম। ও হ্যাঁ, এখন আমার মনে পড়ছে। আপনি হক চাচা না? আরে হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো তোমাদের বিয়ে হলো কবে? আমরা জানলামই না কিছু। আমাদের আক্ট হয়েছে। ও, রুসমতের সময় দাওয়াত পাবেন চাচা। আপনাকে কিন্তু আসতেই হবে। হ্যাঁ অবশ্যই আসবো, অবশ্যই আসবো। চাচা, জি। আমার গহনাগুলো একটু দেখি। ও হ্যাঁ, এই নাও মা, এই নাও। আপনার পাশের রুমটা কি? ও, ওটা লেডিস চেকিং রুম, এখন অবশ্য খালি আছে। আচ্ছা, আমি একটু ওই রুমটা থেকে আসি। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। ছি 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 ছি। রহমতুল্লাহ সাহেবের মেয়ে, আর মানে কি যে। দেখো তো। জি। বাহ, বেশ চমৎকার মানিয়েছে তো, খুব সুন্দর। আচ্ছা চাচা, আমরা তাহলে আসি। ঠিক আছে মা। শোনো, এখানে একটা সই করে যাও। হ্যাঁ আচ্ছা। গোলাম তাহলে বেশ বিপদেই পড়ে গেছে বলো? হ্যাঁ হ্যাঁ, বিপদ বলে বিপদ। এতগুলো টাকার গহনা, তার সঙ্গে গেছে আজমিরি। ও যে না জানি কোন গোলমাল বাঁধিয়ে দেয়। আজমিরি যাওয়া ঠিক হয়নি না? এই দেখো,
অর্নামেন্টসগুলো সব পরে এসেছি। কেমন করে কাস্টমস থেকে ছাড়িয়ে আনলি রে গোলাম ভাই? যে আমি আনিনি ভাবি, উনি ছাড়িয়ে এনেছেন। আরে কেমন করে? সুটকেস তো গোলাম তোমার, তাই না? ওকেই জিজ্ঞেস করুন। কাস্টমস অফিসার যখন জিজ্ঞেস করলেন, মিস্টার আজম আপনি তো ব্যাচেলার মানুষ, সুটকেসে এত গহনা এলো থেকে, তখন আমার মাথায় একটা উপস্থিত বুদ্ধি এলো। বললাম, গহনাগুলো আমার, তবে মিস্টার আজমের সুটকেসে তা যাবে কেমন করে? তাই বলে ফেললাম, আমি ওর স্ত্রী, আর কাস্টমস অফিসারও ছিলেন আব্বুর পুরনো বন্ধু। ভালোই হয়েছে। হ্যাঁ, এখন আবার আমি সব গহনা খুলে ফেলছি। এই নিন মিস্টার আজম আপনার গহনা। দেখুন মিস আজমিরি, ওসব গহনার মালিকানা আপনি যে দাবি করেছেন কাস্টমস অফিসার শুদ্ধ সবাই তা মেনে নিয়েছে। ওসব গহনা তো আপনার, খুলছেন কেন? তাই তো, তুই খুলছিস কেন? ও তো তোরই। গহনা উদ্ধার হওয়াতে যত না খুশি হয়েছি, তার চেয়ে অনেক বেশি খুশি হয়েছি আমার সমস্যার সমাধান করে তুই নিজেকে গোলাম ভাইয়ের স্ত্রী হিসেবে পরিচয় দেওয়াতে। অবস্থার প্রয়োজনে তখন একটা কথার কথা বলেছি মাত্র, তাই বলে তো আর সত্যি সত্যি ওর স্ত্রী হয়ে যায়নি। হতে আর দেরি কোথায়? আমি আজই আব্বা আম্মাকে টেলিগ্রাম করে বিয়ের কথা জানিয়ে দিচ্ছি। আপু, আমি তো এখনো মনস্থির করতে পারিনি। মিস আজমির বেগম, আমাকে ক্ষমা করুন। গহনার মালিকানা দাবি করে এখন যদি এসব আপনার নয় বলে ফেরত দেন, তো আমি এখনই সব কাস্টমস অফিসারকে ফেরত দিয়ে আসবো, এই বলে যে এর মালিকানা আপনি এখন সরাসরি অস্বীকার কেন করছেন। ফেরত দেবেন? তাহলে আমার অপমান হবে না? আমার কথা, আমার দাবি মিথ্যে প্রমাণ হবে না? মিথ্যে প্রমাণ হলেও আপনি এর মালিকানা অস্বীকার করলে সেটা করাই হবে আমার পক্ষে সঙ্গত। এ আপনার অত্যন্ত অসঙ্গত কথা। মোটেই না, এসব তোরই অন্যায় জুলুম। ওখানে যে সকলের সামনে গোলামের স্ত্রী বলে পরিচয় দিয়ে আসতে পারলি, আর এখন এসব বলতে তো লজ্জা করছে না? আপু, আমার কিছু কথা আছে। দেখো আপু, বিয়েটা পুতুল খেলা নয়, এ ব্যাপারে অনেক ভাববার আছে, বলবার আছে। বল দেখি তোর কি কথা আছে, বল। কি রে, বল। আচ্ছা বলছি, প্রথমটি হচ্ছে, আমার সঙ্গে ভদ্রলোক ফাজলামো করতে পারবে না। বলিস কি তুই? নিজের বউয়ের সঙ্গে ফাজলামি করবে না তো অন্য মেয়ের সঙ্গে ফাজলামি করতে যাবে নাকি? আমি তো তার স্ত্রী হয়েই আসবো, আমার জন্য ওসবের কোনো দরকার হয় না। মিস আজমিরি, এ কথা আমি না হয় মেনেই নিলাম। স্ত্রীর সঙ্গে কোনো রকম ফাজলামোই করব না। শুধু স্ত্রীর সঙ্গেই নয়, কোনো মেয়ের সঙ্গেই রসিকতা বা কোনো প্রকার ঠাট্টা তামাশা করতে পারবে না। মানলাম। আমার দ্বিতীয় পয়েন্ট, বিদেশে যদি আমার ভালো না লাগে, যখন খুশি আমি চলে আসব স্বাচ্ছন্দ্যে। আমার তৃতীয় পয়েন্ট, চুল নিয়ে মেয়েদের সঙ্গে প্রতিযোগিতা করা চলবে না। তাই করব। আমার চতুর্থ পয়েন্ট, বাবুর্চিগিরি এ পর্যন্ত যা করেছেন তাই যথেষ্ট। এরপরে আর কোনো দিন বাবুর্চিগিরি করতে আসবেন না। তা ওটা গোলাম ভাই, এতে তোমার আবার আপত্তি আছে নাকি? না, কোনো আপত্তি নেই। বেশ, তাহলে আমার সব পয়েন্ট মেনে নিয়েছেন। আমার দিক থেকে আর আপত্তির কোনো কারণ তো এখন দেখছি না। যাক বাঁচালে, আমি এবার তাহলে তারিখ ঠিক করতে পারি। হ্যাঁ, কিন্তু মিস্টার আজমের কিছু বলার আছে কি? না, আমার আর বলার কি থাকতে পারে। তবে মিস আজমিরি বেগম, যদি অনুমতি দেন তাহলে আমার দু একটা আবেদন পেশ করতে পারি কি? ওসব অভিনয়ের কোনো দরকার নেই। আপনার কিছু বলার থাকলে আপনি স্বচ্ছন্দে সোজাসুজি বলতে পারেন। প্রথমত, আমি যে সমস্ত অপরাধ মিস আজমিরির কাছে করেছি তার জন্য আমি ক্ষমা ভিক্ষা করছি। আপনি মাফ করে দিন। অপরাধের শাস্তিও সঙ্গে সঙ্গে হয়ে গেছে। তাহলে তো গোলাম, তোমার এই পয়েন্টও সেটেল হয়ে গেল। আর কিছু? উনি কোনো চাকুরি করতে পারবেন না, বিশেষত যেখানে কোনো পুরুষের প্রত্যক্ষ তাবেদারি করতে হয়। অবশ্য মেয়েদের স্কুল কলেজে শিক্ষকতা করতে পারেন যদি ইচ্ছে করেন। ওসব চাকরি বাকরি আমারও পছন্দ নয়। গোলাম ভাই, তোমার এই পয়েন্টও গেল, এই তো শেষ। গহনাগুলো মেহরবানি করে ওকে আনন্দের সহিত পড়তে হবে। এই সে তো পড়বেই। নে মিরি, এখনই পড়ে ফেল। আর কিছু? ওর মেজাজটা একটু কড়া, সহজেই রেগে ওঠেন কি না। রাগ হলে যা খুশি বলেন বলুন, কিন্তু গায়েটায় যেন হাত না দেন। এ পয়েন্টটা ইডিওটিক। তেমন বেহায়া নই যে স্বামীর গায়ে হাত তুলব। তাহলে গোলাম ভাই, তোমার এই আবেদনও কেটে গেল। এবারে আমার শেষ আবেদন,
আমাকে উনি প্রথম পরিচয়ের সময় যে তুমি সম্বোধনে ধন্য করেছিলেন, সেই তুমিই যেন উনি বজায় রাখেন। আপনি বলে যেন দূরে ঠেলে না দেন। তোমাকে আমি তুমি বলবো কিনা তা সম্পূর্ণই আমার মর্জি। তোমার এই আবেদনের কোনো স্কোপ এখানে নেই। হ্যালো। ও, আমাদের দুজনকেই দরকার এখনই? আচ্ছা, আমরা আসছি। আচ্ছা, থ্যাংক ইউ। সারি, চলো, আমাদের একটু থানায় যেতে হচ্ছে। খোন্তাপীরের ঝামেলা এখনো শেষ হলো না। কি মুশকিল, চলো। মিস আজমেরি, আপনাকে যেন একটু ক্লান্ত মনে হচ্ছে। মোটেই না। আপনি আমার কাছে লুকোবার চেষ্টা করছেন। আপনার চেহারা বলছে আপনি শ্রান্ত, অনেকটা অসুস্থ। শ্রান্তই হই আর অসুস্থই হই, এ আমার ব্যক্তিগত ব্যাপার। আমার ব্যক্তিগত ব্যাপারে আপনার নাক গলানোর কোনো অধিকার নেই। দেখুন, এ আপনার নেহাতি রাগের কথা। আমি তো আর পর নই। আপনাদের, বিশেষত আপনার ব্যাপারে আমি উদাসীন থাকতে পারি না মিস আজমেরি চুপ বেগম। করুন। গায়ে মানে না আপনি মোড়ল। ভাই ভাবির ব্যাপারে যাই মনে করুন না কেন, আমার সম্বন্ধে আপনি অনধিকার চর্চা করতে আসবেন না। হ্যাঁ, কে বলছেন? হসপিটাল থেকে? ইমার্জেন্সি? হ্যাঁ, কি কি খবর? মিস্টার ও মিসেস আফসারি অ্যাক্সিডেন্ট করেছেন? কি 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 সর্বনাশ! এক্ষুনি আসছি। মিস্টার আজম, কি সর্বনাশ হলো! আমার যে হাত পা কাঁপছে। এক্ষুনি হাসপাতালে যাওয়া দরকার। মিস্টার আজম, আপনি আমার সঙ্গে চলুন। জি, চলুন। ডক্টর? নো নো, নাথিং টু বি ওয়ারিড। দেখুন, আপনার মোটে নার্ভাস হবেন না, তেমন গুরুতর কিছু নয়। শীঘ্রই ভালো হয়ে উঠবেন। কিন্তু ডক্টর। আহা, ওদের এখন দরকার বিশ্রাম, বুঝলেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মিস আজমেরি, রাত অনেক হয়েছে। ভাবনা চিন্তা ছুটোছুটিতে তো আপনি ক্লান্ত। আমি কিছু খাবার কিনে এনে দিচ্ছি, আপনি খেয়ে দিয়ে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ুন। আপনি? আমি এখন কোনো হোটেল টোটেলে যাব, যেখানে রাতটা কাটিয়ে সকালে এসে আপনার খবর নেব। ওরে বাবা, না না না, তা হবে না। রাতে আমি একা থাকতে পারবো না। আশেপাশে তেমন কোনো বাসা বাড়িও নেই। ওই খোন্তাপীরের কথা মনে হতেই ভয় সারা রাত আমার ঘুম আসবে না। আপনাকে এখানেই থাকতে হবে। বেশ, না হয় রইলাম। কিন্তু লোকনিন্দা, দুজনে একা একা এই বাড়িতে থাকবো? লোকনিন্দের পরোয়া আমি করি না। ঠিক আছে, রাতটা আমি বাবুর্চির ঘরেই কাটিয়ে দেব। বাবুর্চির ঘরে কেন? ঘর থেকে আমি চাদর বালিশ এনে দিচ্ছি। এই সোফাতেই ঘুমিয়ে পড়ুন। আমি ঘরের দরজা বন্ধ করে ঘুমোবো। আপনি এই ড্রয়িং রুমে আছেন জেনে আমি নিশ্চিন্তে ঘুমোতে পারবো। বেশ, কিছু খাবেন তো? খাবার কিনে আনি? না না না, খাবার কিন্তু এখন 1 মাইল যাওয়ার দরকার নেই। অতক্ষণ একলা থাকতে পারবো না। দুপুরের যা আছে তাই গরম করে খাওয়া যাবে। আমি গরম করে আনছি। কিন্তু কোনো কিন্তু নয়, বসুন চুপ করে। এটা সব কেমন আছে? জি, ভালো। বাড়ি এসছে? না, আজ আসার কথা। আপনি? আমি মিসেস রহমতুল্লাহ। আজমিরি কোথায়? ও, আসসালামু আলাইকুম। উনি বাথরুমে। ও আচ্ছা। মা, তুমি কখন এলে? ভালো আছো তো? হ্যাঁ, এই তো এখনই। আফসারি আর তোর দুলাভাই কতদিন হাসপাতালে আছে? আজ 7 দিন। ভালো হয়ে গেছেন, আজই আসছেন। এই 7-7টা দিন তুই কোথায় ছিলি মা? কেন, এখানেই তো। একা একাই নিরালা বাড়িতে? একা কেন, মিস্টার আজম ছিলেন। আজম কে? এই যে তোমাকে দরজা খুলে দিল। কে সে? আপার মামা তো দেওর। আপার মামা তো দেওর, কিন্তু তোর তো কোনো ঘনিষ্ঠ আত্মীয় নয়। নাই বাহুল, কিন্তু হয়েছে কি? হয়েছে কি? এত বিদ্যা শিখলি, এত বয়স হলো, আর এটুকু তোর মাথায় এলো না যে তোর এই বয়সে ওরকম একজন বেগানা পুরুষের সঙ্গে একা একা বাড়িতে থাকা, তাও কিনা 7-7টা দিন? খুব অন্যায়। তুমি এসব কি কথা বলছো মা? অনাত্মীয় পুরুষ হলেও
গোলাম একজন সচ্চরিত্র বিবেকবান ভদ্রলোক। চুপ কর। সচ্চরিত্র বিবেকবান, তাহলে কোন বিবেকের জ্ঞানে সে এইভাবে তোর সঙ্গে একা একা বাড়িতে রইলো? আর তুই বা কেমন করে রইলি? অন্তত একটা লোকলজ্জা বলেও তো কথা মা, আছে। একজন ভদ্রলোক সম্বন্ধে অন্যায়ভাবে। দেখ মিরি, তুই আমাকে ন্যায় অন্যায় শিখাসনি। আজ আসুক তোর বাবা, তোর এই বেয়ারাপনা আমি দেখাবো। আর আফসারির দেওয়ারই হোক আর যেই হোক, ওই অসভ্য লোকটাকে আমি উচিত শিক্ষা দেব। মা, আমাকে যা বলার তুমি বলছো, কিন্তু ওই ভদ্রলোক সম্বন্ধে তুমি একটা কথা বলতে পারবে না। ঠিক আছে, আমি হসপিটালে চললাম। মিস্টার আজম, আমি হাসপাতালে যাচ্ছি। হাসপাতালের বিল শোধ করতে হবে। আলমারি থেকে টাকা নিয়ে যাচ্ছি। জি, ঠিক আছে। সবাই এসে পড়লো নাকি এত শিগগির? আসছি। আপনি? এরা সব কোথায়? জি, সবাই হসপিটালে। ওরা সব কেমন আছে? আজমেরে? ওরা ভালোই আছেন, আজই আসবেন। মিস আজমিরি ওদের আনতে হসপিটালে গিয়েছেন। তোমার হাতেও কিসের চাবি? জি, আলমারির, ঘরের। তোমার কাছে কেন? মিস আজমিরি তাড়াতাড়ি করে আলমারি খুলে টাকা নিয়ে চলে গেলেন। ভুলে আলমারি খোলা রেখে গিয়েছিলেন, তাই আমি আলমারি বন্ধ করছিলাম, তখনই আপনি এলেন। দাও দাও চাবি আমার কাছে। আমি আজমিরি বাপ, পুলিশ অফিসার রহমতুল্লাহ। ও, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু হোয়াট কিন্তু? হিয়ার ইজ মাই আইডেন্টিটি। দাও চাবি। জি, এই নিন। খন্তা পীরের পরেই বুঝি তুমি এসেছো? জি। আমি এখন হাসপাতাল থেকে আসি, বাইরের দরজা চাবি দিয়ে গেলাম। জি, না কিছু না। কেমন আছিস তোরা? একদম ভালো, কোনো চিন্তা করো না আমাদের জন্য। চিন্তা নেই তো বুঝলাম তোদের জন্যে, কিন্তু আজমিরি যে গোল্লায় গেল। গোল্লায় গেল বলছো কি মা? গোল্লায় না তো কি, লেখাপড়া শিখে শুধু অধঃপতনের পথই প্রশস্ত করা হয়েছে। তুমি কি সব যাতা বলছো মা? আজ 7-7টা দিন একটা বেগানা পুরুষকে নিয়ে একা একা ওই বাড়িতে ছিল। বেগানা পুরুষ ওখানে আসবে কোত্থেকে? গোলাম ভাই কোথায় ছিল? গোলাম বা বাদী জানি না, তবে দেখলাম একটা লোক, তোর দেওয়ার নাকি যেন হয়। ওই তো গোলাম, ওই তো বাড়িতে ছিল, এর মধ্যে আবার বেগানা পুরুষ কোত্থেকে এলো? তোর দেওয়ারই হোক আর ভাসুরই হোক, আজমিরির জন্য ও বেগানা ছাড়া কি? ওর সঙ্গে তো 7-7টা দিন ছিল। তুমি কাকে কি বলছো মা? গোলাম শুধু আমার দেওরই নয়, সে একজন ভদ্রলোক। রাখ তোর ভদ্রলোক, অমন ঢের ভদ্রলোক আমার জানা আছে। না, তুমি জানো না ও কেমন ভদ্রলোক। ওর সঙ্গে আজমিরির বিয়ে ঠিক করেছি। ওর সঙ্গে মিরির বিয়ে? বলিস কি? একজন লোফার। না জেনে না বুঝে যাতা কথা বলো না। গোলাম একজন উচ্চ শিক্ষিত লোক। উচ্চ শিক্ষিত? হ্যাঁ, উচ্চ শিক্ষিত। কেমব্রিজের পিএইচডি, হামবুর্গের ডিএসসি। বলিস কি? তাহলে তো খুবই উচ্চ শিক্ষিত। তা কোন কলেজে চাকরি করে? গোলাম বিদেশে চাকরি করে, আমাদের টাকায় প্রায় 45,000 টাকা পায়। এত টাকা? হ্যাঁ, ওরই সঙ্গে আজমিরির বিয়ে ঠিক করেছি। কিন্তু ও কি রাজি হবে রে? অত টাকা মাইনে পায়, টাকা দিয়ে ও তো মেয়ে কিনেই নিতে পারে। স্বভাব চরিত্র কেমন? বিয়ে সত্যি সত্যি করবে তো রে? আপা, তোমাদের হসপিটালের প্রাপ্য সব মিটিয়ে দিয়েছি। তোমরা এখন ধীরে সুস্থে এসো। আমি চললাম। আলমারি বন্ধ না করেই ভুলে চলে এসেছি। ঠিক আছে, যা, আমরাও আসছি। আমি সব ঠিক করে ফেলেছি মা। এই যে শারিমা, কেমন আছিস তোরা? আল্লাহর মর্জি ভালো। বাসায় যাওনি আব্বা? হ্যাঁ গিয়েছিলাম। আচ্ছা তোরা কিরকম লোক বল দেখি। কিরকম লোক? আমি তো তোমার কথার কোনো মানে বুঝতে পারছি না আব্বা। বুঝতে পারোনি? এক্ষুনি বুঝতে পারবি। আচ্ছা, এই সবে খন্তা পীরের মতো এক খুনির হাত হতে রক্ষা পেলি, এরই মধ্যে আবার কোন আক্কেলে ওরই খালাতো ভাইকে ঘরে ঠাই দিয়েছিস। খন্তা পীরের খালাতো ভাই? তা না তো কি, আর একটু হলি তো সর্বনাশ হয়ে যেত। সর্বনাশ হতো? কেমন করে? আচ্ছা, তোর ওই আলমারিতে গয়নাপত্র টাকা পয়সা আছে না? হ্যাঁ। তুমি কি বলছো বাবা?
গহনাপত্রের কিছু হয়েছে নাকি? হয়নি, কিন্তু আর একটু হলেই তো সর্বনাশ হয়ে যেত। ভাগ্যে আমি ঠিক সময়ে এসে পড়েছিলাম। বলছো কি কি হয়েছিল? আহা, স্পষ্ট করে বলো না। আরে এই দেখলাম তোদের ওই গুন্ডা বাবুর্চি, মানে সেই খোন্তা পীরের মাস্তুতো ভাই, একদম ক্রিমিনালের চাহনি, বুঝলি? বাবা, 30 বছরের পুলিশি অভিজ্ঞতা তো। আব্বা, তুমি বোধহয় গোলাম ভাইকে ভুল বুঝেছো। দেখ, ওই গোলাম বা সাহেব বুঝি না, কিন্তু যে লোকটাকে তোদের বাবুর্চির কাছে দেখলাম, ওর হাতে চাবি ছিল। আব্বা, তুমি গোলাম ভাইকেই দেখেছো, কিন্তু সে বাবুর্চিও নয়, ক্রিমিনালও নয়। সে তো আমার মামাতো দেওর। দেওর হলে যে ফেরেশতা হবে তার কোনো মানে নেই। ওর দেওর একজন উচ্চ শিক্ষিত ভদ্রলোক। আহা, আজকাল উচ্চ শিক্ষিত ভদ্রলোকের চুরি, রাহাজানি, ছিনতাই কাজে হাত পাকায়, ওরাই আসল ক্রিমিনাল। কি যা তা বলছো? ওসব বলো না তো। ওর মাসিক আয় কত জানো? হ্যাঁ, ওসব চোর বাটপার লুটেদের আয় হাজার কেন লাখও হতে পারে, তাতে কি? মা, তুমি আব্বার সঙ্গে কথা বলো, আমি আর তর্ক করতে পারবো না। আমাদের এখন ডাক্তারের কাছে যেতে হবে, আমরা চললাম। তুমি যে একটা কি দিলে তো আফসারিকে চটিয়ে। এই বুদ্ধি বিবেচনা নিয়ে তুমি আইবির পুলিশ সুপারগিরি করো। দিনরাত ক্রিমিনালদের সঙ্গে কাটাতে কাটাতে ক্রিমিনাল ছাড়া তোমার মগজে আর কিছুই ঢোকে না। অত রাগ করো কেন? আমি ওদের নিরাপত্তার জন্য এসব কথা বলছি। এই বদমাসটা বুঝলে ওদের জন্য বিপজ্জনক হতে পারে। জানো, আফসারির ওই দেওর ক্যামব্রিজের পিএইচডি আর হ্যামবুর্গের ডিএসসি। কি বলছো কি? আমি ঠিকই বলছি। ছি 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 ছি, আমি এত বড় ভুল করলাম না। ছেলেটার সাথে একটু কড়া ব্যবহারই করে ফেলেছি। চাবড়িটা একরকম কেড়ে নিয়ে এসেছি। দেখো, চাবড়িটা তুমি নিয়ে যাও, আমি আইয়ের সঙ্গে দেখা করে আসছি। ঠিক আছে, দাও। আপনাকে অন্যমনস্ক, খুব চিন্তাগ্রস্ত মনে হচ্ছে। না, ঠিক চিন্তাগ্রস্ত নয়। তবে মানে একটা নতুন জীবনে পা দিতে হবে তো, মনটা একটু। আমার সম্বন্ধে কি আপনার কোনো আশঙ্কার কারণ আছে? না, ঠিক তা নয়। এমন হঠাৎ করে বিয়ে, আমি তো এর জন্য তৈরি ছিলাম না। হয়তো আর একটু ভাববার সময় নিলে ভালো হতো। বেশ, তো কথাবার্তা তো যা হবার হয়েছে, তাতে কি? আপনি আরও কিছুদিন টাইম নিন। আচ্ছা মিস্টার আজম, আপনার বয়স এখন কত? তা 40-42 তো হবেই। এত বয়স পর্যন্ত বিয়ে না করে এতদিন বসেছিলেন কেন? সেরকম গুরুত্বপূর্ণ কোনো কারণ ছিল না, তবে বিয়েতে রাজি এমন একটা পাত্রীও তো পাওয়া চাই। আচ্ছা মিস্টার আজম, জি, এদেশের মানুষের গড়পড়তা আয়ু কত? তা 46 তো হবেই। হতে পারে না, আসলে তাই। তাহলে তোমার আয়ু আর কতকাল? কবে বিয়ে করবে, কবে তোমার ছেলে মেয়ে হবে, আর কবে তাদের মানুষ করবে? শুধু টাকাই রোজগার করেছো। তাই এদের মানুষ করতে, সংসার চালাতে টাকাও তো চাই। টাকাও তো চাই, এদিকে মাথার চুলে যে পাক ধরলো, একদম ক্রেজি। কিন্তু সত্যি কথা কি এই নয় যে আপনি নিজে অনেকটা তাই? কি, আমার সঙ্গে আবার তুলনা নিয়ে কথা? আরে আরে আরে, কি ব্যাপার? আবার তোদের কি নিয়ে ঝগড়া বাঁধলো রে? না ভাবি, ঝগড়া নয়, উনি আমাকে অনুযোগ দিচ্ছিলেন যে এতদিন কেন আমি বিয়ের প্রস্তাব দেইনি। আরও 2-4 বছর আগে বিয়েটা হলে উনি ছেলে মেয়েদের অনেকটা মানুষ করে তুলতে পারতেন। হ্যাঁ, আর দেরি নয়, পরশুই বিয়ে। আব্বা আমার সঙ্গে কথা হয়ে গেছে, আমি চলি। এসব বানানো কথা তোমাকে কে বলতে বলেছে? বানানো কথা? 100 বার বানানো কথা। মিথ্যেবাদী কোথাকার। আমি বিয়ের জন্য উতলা না বিয়ের জন্য কাঁদছি? আমি কি তাই বলেছি নাকি? বলনি, আবার কমও কিছু করনি। ছি 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 ছি, তুমি একটা ইডিয়েট, স্টুপিড তো বটেই, আবার একদম বেহায়া। আমি কি আমার ছেলে মেয়ের কথা বলেছি, না তোমার ছেলে মেয়ের কথা? আমার ছেলে মেয়ে আর তোমার ফের আমার সঙ্গে তুলনা? তুলনা ঠিক তা নয়, তবে আবার এএফ করিম রচিত বাবুর্চি নাটকের অভিনয় এখানেই শেষ হলো। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন খোন্তাপীর মাহবুবুর রহমান, দুলাভাই সৈয়দ এম হোসেন, আফসারি নুরুন নাহার হাসনাত, আজমেরি আলেয়া ফেরদৌসি,
গোলাম আজম সৈয়দ ওবায়দুল হক, রহমতুল্লাহ আব্দুল মতিন ও কাস্টমস অফিসার এ কে কুরাইশি। শব্দগ্রহণে সিরাজুল হক। শব্দ সংযোজনা ও সম্পাদনা মাহবুবুর রহমান ও শফিউর রহমান দুলু। নাটকটি প্রযোজনা করেছেন সৈয়দ মুআজ্জম হোসেন।